আচ্ছা, আমার কথা শোনা গেলে এবং আমাকে দেখা গেলে একটু জানাবেন। দেখার থেকে কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা সেটা বেশি জরুরি। যদি আমার কথা শুনতে পাওয়া যায়, আমি কিছুটা দেরি হয়েছে আমার, আমি তাহলে অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু করব। আচ্ছা, ঠিক আছে। আহ, আমার কথা শোনা যাচ্ছে বলেই কমেন্ট যা পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, কয়েকজন পরপর বলেছে যে শোনা যাচ্ছে। ফলত আমি আজকে আলোচনা শুরু করি। আজকে চে গুয়েভারার দিন। এই দিনটা বিভিন্নভাবে গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে সমাজতন্ত্রীরা, সোশ্যালিস্টরা, বামপন্থীরা, কমিউনিস্টরা, যে ভাষাতেই যেভাবেই বলো, তারা পালন করে থাকেন। তো আজকে এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি এই দিনটা উপলক্ষে একটা আলোচনা সভার উদ্যোগ নিয়েছেন। আলোচনা সভা তো সেই অর্থে হচ্ছে না। আমরাও খুব খুশি হই যদি কোথাও একটু মতামত আদান প্রদানের জায়গা থাকে, কিন্তু এই ভার্চুয়াল মোডের আলোচনার অন্যতম বড় প্রবলেম হচ্ছে যে গোটাটাই ওয়ান ওয়ে হয়। অর্থাৎ যে বক্তা সে বলে যাবে, উল্টো দিক থেকে যেহেতু শ্রোতা সামনাসামনি নেই, ফলত আলাপ আলোচনার পরিসর কমে আসে। আমি খুব অনেকক্ষণ বলবো না। যে টপিক আজকে আলোচনার মধ্যে রাখা হয়েছে এই মুহূর্তের প্রাসঙ্গিকতার নিরিখে, অতিমারি পরিস্থিতি পরবর্তীতে শিক্ষার কি চেহারা হবে ইত্যাদি। তো সেটা নিয়ে কিছু জেনারেল কথা বলবো। যদি আলোচনা করতে করতে কোথাও কমেন্টে কোনো প্রশ্ন ইত্যাদি চোখে পড়ে, তাহলে সেটাও চেষ্টা করব যেভাবে পারা যায় উত্তরের মধ্যে রাখতে। এক হচ্ছে যে অতিমারি পরবর্তীতে শিক্ষা। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন করে তোলার গুরুত্ব নতুন করে বোঝানো দরকার নেই বলেই মনে করি। এই মুহূর্তে ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, এবং সেই দেশেরও 60-65% মানুষ, ওই 130 কোটির মধ্যে 60-65% মানুষ তারা 35 বছরের নিচে, অর্থাৎ তরুণ বলা চলে। একটা বিরাট অংশ, সাইজেবল সেকশন, সিগনিফিক্যান্ট নাম্বার শিক্ষার্থী হওয়ার বয়স আছে। আমরা যদি শিক্ষার্থী বয়স ধরে নিই 2.5 বছর, 3 বছর, 3.5 বছর থেকে শুরু করে 27, 28, 29, 30, 31, 32, এই যদি আমরা রাফলি একটা উইন্ডো ধরে নিই, তাহলে এর মধ্যে পড়েন শিক্ষার্থী থাকার বয়স আছে। হ্যাঁ, তার মধ্যে বা স্তরভেদ আছে। কেউ মাধ্যমিক পাশ করে বেরিয়ে যাবে, কেউ কলেজে ওঠার আগে বেরিয়ে যাবে, কেউ কলেজ পাশ করবে, কেউ বিশ্ববিদ্যালয় পাশ করবে, কেউ আরও গবেষণা করবে। সবটা মিলিয়েই এই সবটার মধ্যে দাঁড়িয়ে শিক্ষার্থী হওয়ার বয়সী সংখ্যা বিরাট। এই গোটাটাকে যদি শিক্ষার পরিসরের ভেতরে অ্যাকোমোডেট করিয়ে আনা যায়, তাহলে যা দাঁড়ায়, ভারতবর্ষের তরুণ প্রজন্ম, যে প্রজন্মের কাঁধে ভর দিয়ে ভারতবর্ষ আগামী দিনে তার চাকা এগোবে, চলবে, শিক্ষিত এবং সমাজে অবদান রাখার মতো যোগ্যতা সম্পন্ন একটা প্রজন্ম, একটা বিশাল বিশাল সংখ্যক মানুষ। ফলত আমাদের দেশের যা জনসংখ্যার চেহারা স্বাধীনতার পর থেকেই ছিল, ভারতবর্ষকে যদি নিজের পায়ে এগোতে হয়, ভারতবর্ষের বিরাট অংশক মানুষ, তাদেরকে শিক্ষিত করে তোলাটা জরুরি।
পরবর্তীকালে এইসব শব্দবন্ধ এলো, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইত্যাদি। সেখানে দাঁড়িয়েও দেখা গেল যে ভারতবর্ষে এক হচ্ছে অশিক্ষিত, অর্ধশিক্ষিত একটা প্রজন্ম তৈরি করা যেতে পারে, একটা জনসংখ্যা তৈরি করা যেতে পারে যারা যে কোনো রকম কাজ করবার ক্ষেত্রে তারা অনুপযুক্ত, তারা রিজার্ভ লেবার আর্মির সংখ্যা বাড়িয়ে চলবে, তাদের মধ্যে থেকেই সমাজবিরোধী হিসেবে একটা অংশ উঠে আসবে, তাদের মধ্যে থেকেই আরও বিভিন্ন রকম। কিন্তু যদি একটা দেশকে সামনের দিকে এগোতে হয় তার জনসংখ্যাকে কাজে লাগাতে হবে, হিউম্যান রিসোর্সকে, এবং সেই জনসংখ্যাকে কাজে লাগাতে গেলে সকলকে শিক্ষাদান করা, সমাজে কন্ট্রিবিউট করার মতো যোগ্য করে তোলা রাষ্ট্রের কাজ, সরকারের কাজ। আমি একটু বেশি একটু বাড়িয়ে এই জায়গাটা বললাম, তার কারণে এই বেসিক কথাটা আমরা অনেক সময় বিস্মৃত হই। কেন সরকারের কাজ হওয়া উচিত প্রতিটি নবজাতককে শিক্ষিত করে তোলা, কেন রাষ্ট্রের কাজ হওয়া উচিত তার আওতার মধ্যে থাকা যে কোনো নাগরিক যে শিক্ষা পাওয়ার যোগ্য তাকে শিক্ষিত করে তোলা। দেশ এগোনোর সাথে শিক্ষার সম্পর্ক কি আমাদের আলোচনায় রাখতে হবে, এই বেসিক জায়গাটা থেকে শুরু করা উচিত। এখন আমাদের দেশ তো সমাজতান্ত্রিক দেশ ইত্যাদি ছিল না কখনোই, যদিও ৭৬ সালের পর থেকে দেশের সংবিধানে লেখা আছে কিছু, ওই সোশ্যালিস্ট শব্দটা লেখা আছে, কিন্তু তথাপি আমাদের দেশ যারা তৈরি করেছিলেন, স্বাধীনতার পরে যারা সংবিধান ইত্যাদি সবটা তৈরি করলেন, সরকার চালালেন প্রথম দিকে, যারা আইন কানুন তৈরি করলেন, যারা শিক্ষা নীতি ইত্যাদি তৈরি করলেন, তাদের মধ্যে কল্যাণকর রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে বানিয়ে তোলার একটা স্পৃহা ছিল নিঃসন্দেহে। প্রথম দিকের আমাদের যারা দেশ চালিয়েছেন, সমস্ত কিছু ফ্রেম করেছেন, তাদের মাথায় এইটা ছিল যে জনসংখ্যার তরুণ প্রজন্মের বর্ধিত অংশকে শিক্ষিত করে তুলতে হবে, ওয়েলফেয়ার স্টেট, রাষ্ট্রের দায়িত্ব শিক্ষিত করে তোলা, এবং তারপরে রাষ্ট্রেরই দায়িত্ব তার কাছে কাজ পৌঁছে দেওয়া। মুখে যা বলেছেন সবটা কাজে হয়নি, কি করে হবে? বড়লোকদের হাতেই তো ছিল শেষমেশ আমাদের দেশ, কিন্তু অন্তত চেষ্টার ছাপ ছিল কোথাও কোথাও। প্রথম দিকের যে কমিশনগুলো, মুদালিয়ার কমিশন, পরবর্তীকালে ভারতবর্ষের প্রথম শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 1968 সালে, 1964 সালে বার হওয়া কোঠারি কমিশনের রিপোর্টের উপরে দাঁড়িয়ে তৈরি। এই কোঠারি কমিশনের রিপোর্ট, 68 সালে জাতীয় শিক্ষানীতি, সর্বত্র একটা প্রশ্ন কম বেশি অ্যাড্রেসড ছিল যে শিক্ষা হচ্ছে পাবলিক সার্ভিস। রাষ্ট্র, সরকার, যে মানুষ তাকে ভোট দিল সেই মানুষের কাছে পরিষেবা হিসেবে, সার্ভিস হিসেবে, তার অধিকার হিসেবে শিক্ষাকে পৌঁছে দিতে দায়বদ্ধ। এই জায়গাটা তৈরি হওয়াটা দরকার ছিল। আমি আমাদের দেশে শিক্ষানীতির যা বিবর্তন ইত্যাদি আমি অনেক আলোচনায় যাব না, কিন্তু এইটা প্রথম বড় ব্রেক এলো এই দৃষ্টিভঙ্গিতে 1986 সালে। তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, আবার যে জাতীয় শিক্ষানীতি নতুন তৈরি হলো, সেই শিক্ষানীতির হাত ধরে 90-এর দশক ধরে, 2000-এর দশক ধরে, প্রথম দশকটা এই শতাব্দীর বা সহস্রাব্দের হোয়াটএভার, যে আলোচনা হলো, শিক্ষা আস্তে 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 পাবলিক সার্ভিস থেকে রূপান্তরিত হলো প্রাইভেট গুডে। আস্তে আস্তে না, সরকারের আর সবটা দায়িত্ব নিয়ে কাজ কি, এত ছেলেমেয়ে, প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ ডাকা যাক, তাদেরকে ডেকে বলি, তাদের জায়গা আরও বাড়িয়ে দিই, তারপরে তাদেরকে ডেকে বলি ইচ্ছা মতো ব্যবসা করো, ইচ্ছে মতো ফি নাও। সেই প্রাইভেট ইনস্টিটিউশন তারা আরও হরেক রকমভাবে
ব্যবসার ফন্দি ফিকির বার করবে। তো এই আন্ডারস্ট্যান্ডিং আস্তে 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 ডাইলিউটেড হতে শুরু করলো, লঘু হতে শুরু করলো এবং ব্যবসায়ীদের প্রকোপ দাপট বাড়তে শুরু করলো 1986 সালে শিক্ষানীতির পর। 2019 সালে 2016 সাল থেকে 15 সাল থেকে আলোচনায় আছে বর্তমান বিজেপি সরকার। 2019 সালে প্রস্তাব করেছিলেন 2020 সালে প্যান্ডেমিকের মধ্যে 34 বছর পর যে তৃতীয় শিক্ষানীতিটি লাগু করার চেষ্টা করলেন, সেখানে দাঁড়িয়ে শিক্ষার পাবলিক সার্ভিস হিসেবে শিক্ষার অন্তর্জলি যাত্রা সম্পূর্ণ হলো। আস্তে 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 এমন ফ্রেমিং করে দেওয়া হলো নীতিগতভাবে, যেখানে শিক্ষা সকলের হবে, পকেটে পয়সা থাকুক বা না থাকুক, মা বাবা বিরাট বড় লোক হোক বা বিরাট গরিব, সরকার দায়িত্ব নেবে স্কুলে পাঠানোর, স্কুলে পৌঁছে লেখাপড়া করিয়ে পাশ করিয়ে কাজের খোঁজে পাঠানোর। এই জায়গা থেকে সরকার প্রায় সম্পূর্ণভাবে সরে এলো। এই সরে আসাটা এতদিন বিভিন্ন রকমভাবে কায়দা করে হচ্ছিল, টেবিলের তলা দিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে হচ্ছিল। বিগত শিক্ষানীতি, সর্বশেষ জাতীয় শিক্ষানীতি এবং আগে পরে আরও কিছু আইনের কথা বলা যায়, আমি সব কিছুর মধ্যে ঢুকছি না। একেবারে শিক্ষা যাতে ব্যবসায়ীদের হাতে ইনস্টিটিউশনালাইজড হয়ে যায়, আইন সিদ্ধ হয়ে যায়, তার বন্দোবস্ত করে দিল। এই কাজে এদের শিক্ষা ব্যবসায়ীদের, কেন্দ্রীয় সরকারের, বড় বড় কোম্পানি সব মিলে টাই আপ করে যে নেক্সাস, যে চক্র, তাদের সুবিধা হয়ে গেল করোনা প্যান্ডেমিক চলে আসার ফলে। প্যান্ডেমিক অতিমারি, গোটা পৃথিবী 1-1.5 বছর ধরে বন্ধ। এবার কি করা যায়? শিক্ষা হবে কি করে? সরকারের উচিত ছিল, রাষ্ট্রের উচিত ছিল অভূতপূর্ব সংকটে পড়া মানুষের দায়িত্ব নেওয়া। সে কাজের ক্ষেত্রে হোক, পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে হোক, কৃষক ক্ষেতমজুরদের ক্ষেত্রে হোক, ছাত্র শিক্ষার্থীদের প্রশ্নেও হোক। সরকারের দায়িত্ব ছিল সর্বাংশের মানুষের দায়িত্ব নেওয়া। সরকার আর 5টা ক্ষেত্রের মতো শিক্ষার ক্ষেত্রেও নিজের হাত তুলে নিয়ে নিজের ক্ষেত্র যতটুকু সংকুচিত করে আনা যায়, যথাসম্ভব কমিয়ে আনা যায়, যে তার চেষ্টা করে গেলেন। এই যে ভ্যাকসিন যেরকম ঠিক, আমরা সবাই মিলে চেঁচামেচি করছি, এসএফআই মামলা করলো, ভ্যাকসিন দিতে হবে, এত চাপাচাপির পরে শেষ পর্যন্ত বললেন যে না, 75% ভ্যাকসিন ফ্রিতে দেব, 25% তাও প্রাইভেটের হাতে পয়সা দিয়ে কেনার মতো করে রেখে দিয়েছে। সরকার 100% দায়িত্ব কোনো কিচ্ছুতে নেবে না। এই রকম একটা আত্মঘাতী, নিজের দেশের জনগণকে গলা টিপে খুন করার মতো একটা নীতি নিয়ে এই সরকার চলছে। তো তার প্রতিফলন শিক্ষার মধ্যেও আছে। অনলাইন ক্লাস, অনলাইন হলে ন্যাচারালি ব্যবসার সুযোগ বেড়ে যায়। স্মার্টফোন বিক্রেতারা তাদের আনন্দ হয়। ইন্টারনেট, ডেটা প্যাক ইত্যাদি ব্যবসা করে যারা, মানে আমি পাড়ার ছোট দোকানদার বলছি না, আমি বলছি এই 4G 5G XYZ যাদের হাতে আছে এর ব্যবসা, তাদের আনন্দ খুব। ছাত্ররা বাধ্য হবে বেশি করে ডেটা প্যাক খরচ করতে এবং কিনতে। খুব আনন্দ হবে নেটওয়ার্ক কানেক্টিভিটির প্রশ্নে, যারা বাধ্য হবে তাদের জন্য খুব আনন্দ, মানে এই ব্যবসায় যারা লাভবান হবে তাদের খুব আনন্দ। ফলত এই সমস্তটা দিয়ে, এবং অনলাইন ক্লাস, অনলাইন অ্যাপকে ব্যবহার করা, সেই অ্যাপগুলোর বিরাট পোয়াবারো, নিত্য নতুন পপ আপ করা বিভিন্ন অ্যাড, এই সবটা মিলে অনলাইন এডুকেশন ভারতবর্ষে একটা নতুন বিরাট ব্যবসার দিগন্ত। 130 কোটি লোকের দেশ, আগেই বলেছি। এখানে যদি একটা বাজারকে ঠিকমতো ধরা যায়,
যদি বিরাট অংশের ছাত্রছাত্রীদের ক্রেতা বানিয়ে অনলাইন এডুকেশনের মার্কেটকে ভালো করে দাঁড় করিয়ে দেওয়া যায়, ও গোটা ইউরোপের থেকে ব্যবসা এখানে বেশি হবে। ফলত এইখানে কনসেন্ট্রেট করা। এই জায়গায় দাঁড়িয়ে এই যে দুদিন আগে আমরা দেখছিলাম, আজকে কালকে জুড়ে আমরা সব মেল করছি, আরও করব, ব্লেন্ডেড মোড, 60% অফলাইনে হবে, 40% অনলাইনে পড়ানো হবে এখন থেকে। সর্বশেষ জাতীয় শিক্ষানীতিতে যা সব বলেছে, ডিটিএইচ মেথড, ডিরেক্ট টু হোম, অনলাইন মেথড, অনেক রকম কথা উঠে আসছে, সোয়াম। এই সবের মাধ্যমে পড়ে আসলে সেই অংশটা আলোচনা থেকে একেবারে বাদ হয়ে যাচ্ছে যারা স্মার্টফোন থাকার অভাবে গত 2 বছর ধরে লেখাপড়ার ধারে পাশে থাকেনি। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে এত হইচই হচ্ছে, মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক হলে ভালো হয় না হয়, অনলাইনে হলে ভালো না হয়, অনলাইন ক্লাস করে কি পারা গেল না পারা গেল, পড়াশোনা ঠিকমতো হলো কিনা, আমি এসব প্রশ্নে আসব। কিন্তু গোটা আলোচনাটাই সীমাবদ্ধ হয়ে থাকছে সেই অংশের মধ্যে, সেই অংশকে ঘিরে যারা কষ্ট করে হলেও স্মার্টফোনটা অ্যাফোর্ড করে ফেলতে পারবে, যারা লেখাপড়া কষ্ট করে ফেলতে পারবে। আমি টাটা বিড়লার সন্তানের কথা বলছি না, আম্বানির সন্তান আমাদের লুকআউট নয়, ও যা পারে হোক। কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অংশ কষ্ট করে লেখাপড়া করতে হচ্ছে, এখন খরচা বেড়ে গেছে পড়াশোনার, ম্যাক্সিমাম এই অংশ অবধি আমাদের আলোচনা সীমিত হয়ে যাচ্ছে। আচ্ছা, একেবারে প্রান্তিক, গ্রামীণ, দরিদ্র, অনগ্রসর পাড়াগুলোতে ঢুকে আমরা কি দেখেছি কতদিন কবে শেষ লেখাপড়া হয়েছে? স্মার্টফোনে গোটা গ্রামে একজনও পারছে কিনা ক্লাস করতে? ফলত ডিজিটাল ডিভাইড ব্যাপকভাবে বেড়েছে। শিক্ষা ব্যবসায়ীদের খুব অসুবিধের কিছু নেই। 130 কোটি লোকের মধ্যে তাদের এতদিন ধরে যা হচ্ছিল, তার সাথে যদি তারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তকে টেনে টুনে মোবাইল ফোন কিনিয়ে, প্রতিদিন ডেটা প্যাক খরচ করিয়ে কিনিয়ে, তারা যদি আরও 15 কোটি লোককেও যদি তাদের মার্কেটের মধ্যে নিয়ে আসতে পারে, তাদের পোয়াবার বিরাট লাভ, তাদের বিরাট ব্যবসা। তার বাইরে যে একটা বিরাট অংশ, বিশাল কোটি কোটি মানুষ, পরিবারগুলো, ছেলেমেয়েরা লেখাপড়া পুরোপুরি সর্বনাশের দিকে চলে গেল, হেলদোল নেই। ফলত ডিজিটাল ডিভাইড, যে কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি, আমাদের এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি সহ সর্বত্র আমাদের আন্দোলনের মূল জায়গা হওয়া উচিত দরিদ্র, প্রান্তিক, অনগ্রসর, গ্রামীণ, শহরে ন্যাচারালি নেটওয়ার্ক ইত্যাদির কিছুটা অপ্রতুলতা সেই অর্থে নেই। ফলত কিন্তু একটু ভিতরের দিকে ঢুকলে এই সমস্যায় পড়ছে যারা, যে অংশটা, তাদেরকে নিয়ে আমাদের আন্দোলনে নামা উচিত। যদি তোমাকে এই প্যান্ডেমিকের মধ্যে দাঁড়িয়ে লেখাপড়া করতে হয়, করাতে হয়, আরো কতগুলো কথা আসছে। এই যে অনলাইন ক্লাস, ছাত্রদের মানসিক গঠন, একসাথে সবাই মিলে হৈ হৈ করে স্কুলে পড়া, কলেজে পড়া, বন্ধুত্ব তৈরি হওয়া, সামাজিক প্রাণী হিসেবে মানসিক বিকাশ, সবটা ঘেঁটে ঘ হয়ে যাওয়া। অনলাইন ক্লাসে জোর দেওয়া, এইভাবে চাপিয়ে দেওয়া প্র্যাকটিক্যালি আসলে যেখানে নিয়ে যাচ্ছে কমিউনিটি ফিলিং, সমগ্রের ভাবনা থেকে নতুন প্রজন্মের ব্যক্তি ছাত্রকে আস্তে 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 দূরে ঠেলে দিয়ে যাচ্ছে। মেন্টাল হেলথের প্রশ্ন আছে, একাকিত্ব, অবসাদ, এই জিনিসগুলোর প্রভাব আলোচনার মধ্যে রাখার বিষয় আছে। ছাত্র রাজনীতি বা ছাত্রদের এক জায়গায় সংগঠিতভাবে আসা, সেই সমস্ত কিছুকে ধ্বংস করার চেষ্টা, এগুলো তো আমি ছেড়েই দিলাম। এই সমস্তটার ফলে আজকে দাঁড়িয়ে যেভাবে চলছে, যে পথে চলছে অ্যাগ্রেসিভলি,
অনলাইন লেখাপড়াকে চাপিয়ে দেব, করোনার সময় ইহা ছাড়া আর কোনো পথ নাই নাকি? বড়লোক, মধ্যবিত্ত, তার একটা অংশ, মধ্যবিত্ত সে সবসময় মধ্যবিত্ত থাকতে পারছে তা নয়, 5 মাস রোজগার না থাকলেই মধ্যবিত্ত আর মধ্যবিত্ত হয়ে থাকতে পারছে না, অনেক কিছু বন্ধ করে দিতে হচ্ছে লাইফস্টাইলের মধ্যে থেকে। নিম্ন মধ্যবিত্তের একটা অংশ এবং সামগ্রিকভাবে গরিব মানুষ, সেই পরিবারগুলো বাদ চলে যাবে লেখাপড়া থেকে। ছাত্রদেরকে যে কজন লেখাপড়া করবে তাদেরকে একা হতে শেখাও, আর অধিকাংশটা যাতে লেখাপড়া করতে না পারে তার বন্দোবস্ত করো। লেখাপড়া করতে না পারলে ভবিষ্যতে চাকরি বাকরি ইত্যাদি দেওয়ারও আর প্রশ্ন রইল না। যা পারে করুক, চোরে খাক, মরে যাক, সরকারের কিছু যাবে আসবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বিকল্প প্রস্তাব ছিল। আমি যখন সরকার বলছি, কেন্দ্রের সরকার, এবং তার আলোকে ন্যাচারালি কেন্দ্রের সরকারের দায় বেশি, কিন্তু তার ছায়ায় রাজ্য সরকারেরও ভূমিকা থাকে। কি করতে পারতেন সরকার? অনেক কথায় না গিয়ে, কোভিড ফার্স্ট ওয়েভের পরে সেকেন্ড ওয়েভ আসছে সেটাকে আগে থেকে দেখে, আগে থেকে সেটা সম্পর্কে ধারণা করে, এই এখন সেকেন্ড ওয়েভ কিছুটা পড়তির দিকে, আবার থার্ড ওয়েভ নাকি শোনা যাচ্ছে, এখনো সময় আছে। ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের পিছনে টাকা খরচা করতে পারতেন। ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে, স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিলি করে, ভ্যাকসিনেশনের প্রশ্নে অগ্রাধিকার দিয়ে ছাত্রদের, ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের ক্লাসরুম সপ্তাহে 3 দিন হলেও 2 দিন হলেও অফলাইন ক্লাসরুম শুরু করানো। এই আজকে আমরা আলোচনা